ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো তোমাদের আজকে যে আমরা বিপিএসসি 4.0 জন্য একটা ফ্রির ব্যাচ লঞ্চ করেছিলাম, যেটা আমি তোমাদের বলেছিলাম যে এনসিইআরটির পুরো ক্লাসগুলো তোমাদেরকে আমি ফ্রি অফ কস্টে করাবো ইউটিউবে। তার আমি প্রথম ক্লাসটা করিয়েছি, যেটা আমরা 9-এর প্রথম চ্যাপ্টার করিয়েছিলাম এবং চ্যাপ্টারটা অর্ধেক হয়েছিল। এবং যারা যারা দেখেছো তারা অবশ্যই এই পার্টটা কন্টিনিউ করো। দেখো, যদি বিপিএসসি দাও, এনসিইআরটি এসসিইআরটি মাস্ট, ঠিক আছে। এনসিইআরটির কিভাবে পড়তে হয় আমি শুধু খালি লাইন বাই মানে ইম্পর্টেন্টগুলোকে বলি না, আমি সবগুলো তোমার বুঝিয়ে বুঝিয়ে, কারণ সায়েন্স তো ওই লাইন বাই, এটা ইতিহাস ভূগোল না। ইতিহাস ভূগোল হলে হ্যাঁ এই ডেটাটা আমি জানি, এটা জানি, এভাবে পড়ে গেলে হয়ে যাবে, কিন্তু সায়েন্সের বুঝতে হবে, ওই কনসেপ্ট থেকে তোমার কোশ্চেন দেবে। তাহলে আজকে আমরা কন্টিনিউ করব যে দ্বিতীয় পার্টটা ক্লাস 9-এর। দেখো, ক্লাস 9-এর যে সায়েন্সের পার্ট 2 হচ্ছে এটা, যেটা আমাদের প্রথম চ্যাপ্টার নাম ছিল কি, ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং, মানে পরিবেশের মধ্যে যা যা পদার্থ দেখতে পাই। এবং সেটা হচ্ছে আমাদের পুরো ফ্রি ব্যাচ, এবং এর পুরোপুরি পিডিএফটা এবং মার্কিং করা পিডিএফটা তোমরা যদি নিতে চাও তাহলে টেলিগ্রাম বলছি, এই অ্যাপের মধ্যে পেয়ে যাবে, অলরেডি দেওয়া হয়ে গেছে। আজকে যেটা পড়াবো সেই মার্কিংটাও অ্যাড করে দেবো, ঠিক আছে। তো চলো সেটা আমরা শুরু করছি। দেখো, প্রথম যাই আমরা এবং দেখি আমরা কতটা এর আগের দিন করতে পেরেছিলাম, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এটা চ্যাপ্টার ছিল, এগুলো আমরা অলরেডি যা মার্কিং করেছি এগুলো ইম্পর্টেন্ট জিনিস এবং বুঝিয়ে বুঝিয়ে আমি পড়িয়ে দিয়েছি। এবার যেটা আজকে যেখান থেকে ছেড়েছিলাম সেখান থেকে আজকে করব, ঠিক আছে। এবং দেখতেই পাচ্ছ ওই লাস্ট অবধি কি হয়েছিল আমাদের, গ্যাস মানে সলিড, লিকুইড, গ্যাস, এগুলো হয়েছিল আমাদের। দেখো, এই গ্যাসেস থেকে এইটুকু হয়েছিল আমাদের, ঠিক আছে। এইটুকু তোমাদের বলেছিলাম, জাস্ট আজকে এখান থেকে আমাদের শুরু হবে। তো চলো প্রথমেই আমরা যেটা শুরু করছি, প্রথমেই কি আছে, কিছু যে ইউজেশন আছে যেগুলো আমাদের ব্যবহার করতে গিয়ে লাগবে। তো খুব ইম্পর্টেন্ট এই এনসিইআরটির লাইন, মানে খুবই ইম্পর্টেন্ট। কি কি দেখো, প্রথমত বলছে কি যে দ্য মাস পার ইউনিট ভলিউম অফ সাবস্টেন্স ইজ কল্ড এ ডেনসিটি, মানে বলা হয় ডেনসিটি মানে ঘনত্ব কাকে বলে। দেখো, এই যে এটাও একটু আয়তন, এটাও একটা, দেখো এখানে যে হারে আছে এখানে তার থেকে কম আছে না, তাহলে কি এর ডেনসিটি কম, এর ডেনসিটি বেশি। ডেনসিটি মানে কতটুকু জায়গার মধ্যে কতটা রয়েছে, সেটাই হচ্ছে আমাদের ডেনসিটি। মানে তোমাকে আমি এক কথায় যদি বলি মাস বাই ভলিউম, মানে ডেনসিটি ইকুয়াল টু কি, মাস বাই ভলিউম, মানে কতটা রয়েছে কতটার মধ্যে, সেটাই হচ্ছে আমাদের ডেনসিটি। তাহলে বলবো এখানে ডেনসিটি বেশি, এখানে হচ্ছে কম, ঠিক আছে। তাহলে এবার তোমাকে কিছু কিছু পয়েন্ট দিয়ে দিয়েছে, বলেছে এদের ডেনসিটি গুলো বলো কি কি আছে। ইয়ার আছে, এক্সহাস্ট অফ চিমনি, হানি মানে মধু, ওয়াটার, চক, কটন আর আয়রন। এগুলোকে তোমাকে অ্যারেঞ্জ করে সাজাতে বলেছে, বলেছে ইনক্রিজিং, অর্ডার অফ ইনক্রিজিং, মানে ডেনসিটিটা আস্তে আস্তে বাড়বে, এরকম বার করো। তো দেখো প্রথমে আমরা যদি যাই, সব থেকে যদি ইয়ার বাতাস, নর্মাল বাতাস যদি দেখি আমরা, বাতাস হচ্ছে সব থেকে ডেনসিটি হাই, এই মানে ডেনসিটি সব থেকে লো বাতাসের। এবং বাতাস থেকে যদি আর একটু উপরের দিকে যায়, তাহলে আমরা যেটা এক্সার্ট ফ্রম চিমনি, মানে চিমনি বলতে কি, এই যে দেখবে রান্না করে ধোয়ার যে চিমনি থেকে যে ধোঁয়াটা বের হয় না, তো তার মধ্যে তো কিছু অ্যাড হয়ে রয়েছে। তাহলে যেহেতু কোনো সাবস্টেন্স অ্যাড হয়ে গেল, প্রথমটা বাতাস অনলি ইয়ার ছিল, তারপরে কিছু অ্যাড হয়ে গেল, তাহলে কি ইয়ারের থেকেও ডেনসিটিটা বাড়বে, তাহলে এটা সেকেন্ড হয়ে গেল। তারপরে কিন্তু ওয়াটারে যাবে, ঠিক আছে। ওয়াটারের পর মধুতে আসবে, মানে হানিতে আসবে। হানির পর আমরা কিসে যাব, কটনে যাব, কটনের পর চক,
আর চকের পর আয়রন, কারণ আয়রনের ডেন্সিটি সব থেকে বেশি, বলে তো ওটা সলিড। তাহলে আমি যেভাবে সিকোয়েন্স বললাম মাথায় রাখবে, এটা হানি, তারপরে তোমার ওয়াটার, হানি, তারপরে কটন, চক, আয়রন। তো এইটি জিনিস একটু সিকোয়েন্স হিসাবে একটু দেখে নিও, কারণ অ্যারেঞ্জ করে এটি অ্যারেঞ্জ করতে দিয়ে দিল যে এদের সিকোয়েন্স অনুযায়ী ডেন্সিটিটা সাজাও। চলো, কারণ এনসিটি বইয়ের কোন জায়গাতে কোশ্চেন তুলবে বলা মুশকিল। 2 নম্বর কোশ্চেনটা কি ছিল দেখো, ট্যাবুলেট দ্য ডিফারেন্স দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেটস অফ ম্যাটার। মানে আমাদের যে স্টেট কটা ছিল ক্লাস 9-এ আমরা 3টা পড়ছি, একটা স্টেট সলিড, একটা লিকুইড, আর একটা হচ্ছে গ্যাস। তো এই সলিডের মধ্যে কি, আমি যদি প্রথমে আসি যে সলিডের নিশ্চয়ই শেপ, সলিডের শেপ নির্দিষ্ট শেপ রয়েছে, ঠিক আছে। এই কি বলে যেন লিকুইডের নির্দিষ্ট শেপ নেই, যেখানে রাখবে সেরকম থাকবে, আর এরও কোনো নির্দিষ্ট শেপ নেই। বাট যদি বলি ভলিউম, এর নির্দিষ্ট ভলিউম রয়েছে, এর নির্দিষ্ট ভলিউম রয়েছে, এর নির্দিষ্ট ভলিউম নেই। বুঝতে পারলে? তো এই যে যদি আমি বলি কতটা চাপতে পারি, কম্প্রেসিবিলিটি বলি, কম্প্রেসিবিলিটি হলে এর একদম নগণ্য, না বলা বলি না এর বরাবর, কারণ কঠিনকে আমরা চাপতে পারি না। লিকুইডের হালকা আছে, আর এর তো অনেকটা আছে। তাহলে এই যে একটা টেবুলেট করে তোমাকে ক্লাস 9-এর ডেসক্রিপটিভ করে একটা বলছে যে একটা টেবিল করে 3টাকে বিভাজন করে, এক কথায় পার্থক্যগুলোকে দেখাও, আর কিছুই না। তো জাস্ট তোমাদের 3টা 4টা বলে দিলাম, এগুলোই আমাদের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। নেক্সট যে কোশ্চেনটা বি নাম্বারে কি আছে দেখো, যে বলছে যে কমেন্ট অন দ্য ফলোইং রিজিডিটি, রিজিডিটির ডেফিনেশন চাইছে। তো রিজিডিটি মানে কি, যেটা হচ্ছে কঠিন, সলিড হচ্ছে একটা রিজিডিটি, মানে যেটা কড়া টাইপের, হার্ড, সেটাকে হচ্ছে রিজিডিটি। কম্প্রেসিবিলিটি মানে কি, যেটা কতটা চাপতে পারছি, সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। তারপর হচ্ছে ফ্লুইডিটি মানে যেটা বয়ে যায়, যেমন আমরা গ্যাস আর লিকুইডকে ফ্লুইড বলি, কেন? কারণ ওটা বয়ে যায়, স্রোতের মতন বয়ে যায়, গ্যাসও এবং লিকুইডও, তার জন্য ফ্লুইড এটা। এবং ফিলিং দ্য গ্যাস কন্টেনার, যখন একটা গ্যাসে আমরা কন্টেনারকে ফিল করি, তাহলে কি করবে, যতটুকুই গ্যাস দিই না কেন গোটা কন্টেনারটাকে ভরে যায়, ঠিক আছে, সেটার কথা বলেছে। শেপ তো আমরা বললাম যে কার শেপ কেমন, কারণ এর শেপ নির্দিষ্ট, এর নির্দিষ্ট নয়, এরও নির্দিষ্ট নয়। তারপরে যে কাইনেটিক এনার্জি অ্যান্ড ডেন্সিটি কি, ডেন্সিটি তো আমি বললাম অলরেডি, যে ডেন্সিটি মানে কি মাস বাই ভলিউম। আর কাইনেটিক এনার্জি কি, কাইনেটিক এনার্জি যে কোনো জিনিস যদি গতিতে থাকে তো তার মধ্যে কাইনেটিক এনার্জি আছে, আর কারোর মধ্যে যদি সে যদি স্থির হয়ে বসে রয়েছে তাকে আমরা বলবো তার মধ্যে পটেনশিয়াল এনার্জি রয়েছে, ঠিক আছে, গেল এটা। তারপরে কি বলছে, যে গিভেন রিজনগুলো দেখো, বলছে এ গ্যাস ফিল কমপ্লিটলি দ্য ভেসেল ইন দ্য হুইচ ইজ কিপড। মানে আমরা ধরো একটা গ্যাসের আছে, একটা কন্টেনার আছে, এখানে না অল্পটুকু গ্যাস দিলাম, ও কি করবে বলো তো, ও কিন্তু ওইটুকু জায়গার মধ্যে পড়ে থাকবে না, গোটাটাকে নিয়ে নেবে, ওটাই বলছে। 2 নম্বরটা কি বলছে, দেখ দ্য গ্যাস এক্সার্ট প্রেসার অন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার। মানে দেখো এখানে গ্যাসটা যে রেখেছো, ওরা কিন্তু অণুগুলো কিন্তু বিকর্ষণ উল্টো দিকে যাওয়ার চেষ্টা করবে, তো এ ওইদিকে যাবে, এ এদিকে যাবে, এ এদিকে যাবে, এ এদিকে যাবে, আলটিমেট কি 4টা দেওয়ালে কিন্তু ফোর্স ক্রিয়েট করছে। তারপরে কি বলছে, উডেন টেবিল ইজ এ কল্ডেড সলিড, বলছে একটা কাঠের টেবিল সলিড, সেটা বুঝিয়ে বল। তাহলে একটা কাঠের টেবিল অবশ্যই সলিড, কেন? কারণ বলবো ওর নির্দিষ্ট শেপ রয়েছে, নির্দিষ্ট ভলিউম রয়েছে, তার কম্প্রেসিবিলিটি একদম না, তার জন্য আমরা তাকে কি বলবো, তাকে আমরা সলিড বলবো, ঠিক আছে। তারপরে কি বলছে, যে উই ক্যান ইজিলি মুভ আওয়ার হ্যান্ড ইন এয়ার, মানে আমরা হাতটাকে ইজিলি বাতাসের মধ্যে মুভ করতে পারছি, কিন্তু বলছে আমরা সলিড ব্লকের মধ্যে, একটা কাঠের মধ্যে নিয়ে গেলে, কাঠের মধ্যে করলে লাগে না আমাদের, কেন? বলছে কেন, সেটা কারণটা কি, কারণটা হচ্ছে দেখো, কারণ তার জন্য কি এই কাঠ নিড এ ক্যারাটে এক্সপার্ট, মানে বলছে ক্যারাটেরা দেখবে কাঠগুলোকেও ভেঙে দেয়, ইটগুলোকে ভেঙে দেয়, অ্যাকচুয়ালি কেন? কারণটা হচ্ছে যে কাঠের মধ্যে ওদের দুটো অণুর মধ্যে, কাঠ বলো ইট বলো সলিড যারাই আছে, তাদের মধ্যে দুটো অণু একসাথে মানে কানেকশন রয়েছে, মানে যেটা মলিকুলার ফোর্স বলি, ঠিক আছে, ইন্টারমলিকুলার ফোর্স, আন্তঃআণবিক শক্তি। তাহলে আমরা হাতটা যখন নিয়ে যাই তাহলে ওটা ভাঙতে পারি না, বাট ক্যারাটেরা একটু জোরে মারে, বুদ্ধি করে মারে, তাহলে ওরা ইজিলি ওটা ভাঙতে পারে, মানে দুজনের মধ্যে আন্তঃআণবিক বলটাকে ভেঙে দিতে পারে, তার জন্য কিন্তু ওটা হয়। চলো নেক্সট, এবার যে আমরা টপিকটা আসবো,
এই টপিকটা কি? এই টপিকটা হচ্ছে ক্যান ম্যাটার চেঞ্জ ইন স্টেট, মানে আমাদের ম্যাটারটা, এই ম্যাটারের যে আমরা অলরেডি কটা স্টেট পড়লাম, 3টা, সলিড, লিকুইড, গ্যাস। তাহলে এদেরকে কি আমরা চেঞ্জ করতে পারি? হ্যাঁ, এদেরকে আমরা চেঞ্জ করতে পারি, একটা থেকে একটা চেঞ্জ করতে পারি। একটা যদি উদাহরণ হচ্ছে আমাদেরকে মনে রাখবে যে জল, দেখো জলকে বরফ কঠিনও করতে পারি, জল লিকুইডও করতে পারি, আবার ওটাকে বাষ্প করলে গ্যাস হয়ে যাচ্ছে। তাহলে জলকে যেমন 3টা ফর্মে আমরা লিখতে পারি, ঠিক আছে? তো ওটাই বলছে যে ম্যাটার আমরা যেমন, দেখো কি বলছে, যাওয়ার সারাউন্ডিং দ্য মানে ক্যান এক্সিস্ট ইন 3 স্টেট ইন অফ ম্যাটার, মানে আমাদের ভূপ্রকৃতিতে কিছু আমরা পাবো যে 3টা স্টেটই সেই জিনিসটা করা যায়। হ্যাঁ, পাওয়া যায়, যেটা হচ্ছে জল। জলকে সলিডে কি আইস আকারে থাকে, লিকুইড সেটা আমাদের ওয়াটার আকারে থাকে, গ্যাস সেটা আমাদের ভ্যাপার আকারে থাকে। তাহলে আলটিমেট একটা জিনিসই করা যায়। তাহলে আলটিমেট কি আমরা চেঞ্জ করতে পারি, এদিক থেকে ওদিকে চেঞ্জ করতে পারি। তো সেই জিনিসটাই বলছে। এবং অ্যাক্টিভিটির মধ্যে তোমাকে দেখিয়েছে যে ধরে নাও এই একটা পাত্রের মধ্যে তুমি আইস রেখেছো এবং সেটাকে তাপ দিচ্ছ, তাপ দিলে কি হয়ে যাবে, ওটা লিকুইড হয়ে যাবে। আরো তাপ দিলে কি হয়ে যাবে, সেটা বরফ, জল হয়ে যাবে। জলের পর কি আরো গ্যাস হয়ে যাবে। এখানে এই অ্যাক্টিভিটি থেকে কি দেখলাম, এই অ্যাক্টিভিটি থেকে দেখলাম যে আমরা জলকে মানে স্টেটটাকে কনভার্ট করতে পারছি, মানে কঠিন থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে যা কিছু আমরা 3টা স্টেটে এদিক থেকে ওদিকে করতে পারি, ঠিক আছে? এবার আমরা যেমন দেখো সলিড থেকে লিকুইডে করতে পারছি, যা কিছু করতে পারি। এবার আমরা দেখি যাচ্ছি, দেখো কাইনেটিক এনার্জি কি জিনিস। দেখো কাইনেটিক এনার্জি, দেখো কি বলছে, দেখো বলছে অন ইনক্রিজিং দ্য টেম্পারেচার অফ দ্য সলিড, বলছে সলিড আছে, একটা সলিড বস্তু আছে, তাকে আমরা যদি টেম্পারেচার দিই, টেম্পারেচারটা যদি বাড়াই, তাহলে কি কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল ইনক্রিজ, মানে এখানে যে পার্টিকেলগুলো রয়েছে তাদের কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। কাইনেটিক এনার্জি বেড়ে গেলে ডিউ টু দ্য ইনক্রিজ অফ দ্য কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে এবং কাইনেটিক এনার্জি বেড়ে গেলেই ওরা কি করবে, যে সলিড আকারে ছিল সেই ওখান থেকে ছেড়ে দেবে, ছেড়ে তখন লিকুইডের দিকে কনভার্ট করবে, ঠিক আছে? এবং কি বলছে, তাহলে পার্টিকেল স্টার্ট ভাইব্রেট, তখন যেহেতু কাইনেটিক এনার্জি বেড়ে যাবে তো পার্টিকেলগুলো কি ভাইব্রেট করতে শুরু করবে উইথ গ্রেটার স্পিড, এবং কি ভালো স্পিডে ভাইব্রেট করবে। তখন কি করবে, দ্য এনার্জি সাপ্লাই দ্য হিট ওভারকাম দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, তখন যে ফোর্স অফ অ্যাট্রাকশনের সঙ্গে জন্য যে ধরে রেখেছিল ওরা, তখন সেটা ভেঙে যাবে, উইক হয়ে যাবে, তখন ছেড়ে দেবে বিটুইন দ্য পার্টিকেলের মধ্যে। তারপরে দ্য পার্টিকেল লিভস দেয়ার ফিক্সড পজিশন অ্যান্ড দে আর মুভিং মোর ফ্রিলি, তখন পার্টিকেলগুলো ইজিলি মুভ করতে পারে, এবং মুভ করতে পারে তার জন্য কিন্তু ও আর সলিডে থাকে না, তার জন্য ওটা কি ইসে হয়ে যায়, তোমার লিকুইডে হয়ে যায়। তারপর এ স্টেজ ইজ রিচড হোয়েন এ সলিড মেল্ট অ্যান্ড কনভার্টেড ইন্টু লিকুইড, মানে তখন যখন দুজনের মধ্যে আন্তঃআণবিকটা ভেঙে, বলটা ফোর্সটা ভেঙে যাবে, তখন কিন্তু আর সলিড থাকবে না, তখন কিন্তু লিকুইডে চলে আসবে, ঠিক আছে? তারপরে কি বলছে, দ্য মিনিমাম টেম্পারেচার অ্যাট হুইচ এ সলিড মেল্ট টু বিকেমস এ লিকুইড অ্যাট দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ কল্ড এট মেল্টিং পয়েন্ট। খুব ইম্পর্টেন্ট যে মেল্টিং পয়েন্ট কি জিনিস। তাহলে মেল্টিং পয়েন্ট হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার, যে টেম্পারেচারটা থেকে কি হয়, আমাদের মেল্ট হয়ে যায়, তাকে আমরা বলবো মেল্টিং পয়েন্ট। তো এটা হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট। ওকে, চলো এবার তাহলে দেখো এটা ইম্পর্টেন্ট কি বলছে, দ্য মেল্টিং পয়েন্ট অফ এ সলিড অ্যান্ড ইন্ডিকেশন অফ দ্য স্ট্রেংথ অফ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য পার্টিকেল। মানে কি বুঝলাম, তাহলে তোমাকে যদি বলে মেল্টিং পয়েন্টটা কি জিনিস, তাহলে মনে রাখতে হবে যে যেই নির্দিষ্ট টেম্পারেচারে কোনো কঠিন বস্তুর যদি তার ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ভেঙে দেয়, নষ্ট করে দেয়, ফ্রিলি মুভ করতে পারে, সেই টেম্পারেচারটাকে হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট। এবং যেমন জল 0 ডিগ্রি, তার জল কি 0 ডিগ্রিতে ভেঙে যায়, তরল হয়ে যায়, তাহলে 0 ডিগ্রি হচ্ছে জলের মেল্টিং পয়েন্ট। প্রত্যেকটা সাবস্টেন্সের আলাদা আলাদা হয়, ঠিক আছে? নেক্সট তারপরে কি বলছে, দেখো বলছে হোয়েন পয়েন্ট, দেখো কি বলছে, দ্য মেল্টিং পয়েন্ট অফ আইস ইজ কত, খুব এই ডেটাটা মাথায় রাখবে। আগে আমরা ক্লাস 9-এ যদি পড়তাম তাহলে মনে রাখতাম 273 পয়েন্ট, এইটুকু মনে রাখতাম শুধু, ঠিক আছে, 273। কিন্তু যদি এখানে যদি মনে রাখতে হয় তাহলে আমরা কি রাখবো, সেটা এটা নয়, 273.15, এই 15টাও খুব ইম্পর্টেন্ট। আর যদি বলা হয়
এটা কেলভিন স্কেলে, যদি বলা হয় সেলসিয়াস স্কেলে তাহলে বলবে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস যা এই 273.15 ডিগ্রি কেলভিন তা। তাহলে মাথায় রাখবে যে আমাদের মেল্টিং পয়েন্ট অফ আইস তার হচ্ছে কত 273, খুব 273.K, খুব ইম্পর্টেন্ট। দ্য প্রসেস অফ মেল্টিং, দেখো, চেঞ্জ সলিড স্টেট ইন্টু লিকুইড স্টেট ইজ অলসো নন অ্যাজ ফিউশন। যদি সলিড থেকে, দেখো এই যে আমি এখানে এটা খুব ইম্পর্টেন্ট, সলিড থেকে লিকুইড যাচ্ছে, হিট দিচ্ছি, এই হিট দেওয়ার পর সলিড থেকে লিকুইড হচ্ছে, তো সেই প্রসেসটার নাম কি আমরা মেল্টিংও বলতে পারি, সেটাকে আমরা ফিউশনও বলতে পারি, মাথায় রাখবে। তারপরে when a solid melt, যখন সলিড মেল্ট করে ইটস টেম্পারেচার রিমেন দ্য সেম, সো হোয়ার ডাজ দ্য হিট এনার্জি গো। দেখো এই কনসেপ্টটা কি, এবার তোমরা বলবে এটা আমরা বুঝতে পারলাম না, এটা না বুঝারই কথা, এখানে একটু ল্যাটেন্ট হিটের কনসেপ্ট চলে আসবে। তাহলে আমি একটু তোমাদেরকে আমার পার্সোনাল নোট থেকে একটু দেখাতে চাইছি, কারণ ওইখানে দেখলে ক্লিয়ার হবে। যারা যারা ওই জিনিসটা পেড ব্যাচে, তো অলরেডি আমি এগুলো বুঝিয়ে দিয়েছি। দেখো আমি পেড ব্যাচে এটা পড়িয়েছি, এটা আমাদের হিট, পেড ব্যাচের হচ্ছে হিটের চ্যাপ্টার। এই হিটের আমার যে নিজের মতন গুছানো কি বলে যেন এনসিআরটি বলো, যা বলো, এটা যদি তুমি কমপ্লিট করে নিতে পারো, তো ইন্ডিয়াতে কোনো পরীক্ষা হয় না, কম্পিটিটিভ পরীক্ষা, যে সায়েন্সের কোশ্চেন তোমার এই হিট থেকে আটকাবে। তাহলে এটা পুরো জিনিসগুলো এই জায়গাতে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করেছি। দেখো কত রকমের স্কেলের সম্বন্ধে, স্কেল তৈরি করতে নিজে, ঠিক আছে। আমি কেন নোটটা দেখাচ্ছি, কারণ তোমার নোটটাতে কনসেপ্ট আছে। এই যে কনসেপ্টটা দেখো, এইটাই কনসেপ্ট, যারা আমার পেড ব্যাচ করেছো ওরা অলরেডি, ওদের কাছে ইজি হয়ে যাবে ব্যাপারটা। আসলে কি হচ্ছে দেখো, একটা আমি উদাহরণ দিয়ে তোমাদের সব কিছু ক্লিয়ার করে দেবো, যে ল্যাটেন্ট হিট কি, সেন্সিটিভ হিট কি, কি জিনিস বুঝে ভালো করে। যে এই গ্রাফটা হচ্ছে কি আমাদের টেম্পারেচারের গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে আমাদের হিটের গ্রাফ, ঠিক আছে। এদিকে হিট, এদিকে টেম্পারেচার। দেখো আমি প্রথমে দেখলাম যে কত -20 ডিগ্রি সেলসিয়াস একটা বরফ রয়েছে, তাকে আমরা কি দিলাম, হিট দিতে শুরু করলাম। তো যখন হিট দিলাম, তো তখন কি টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে না, -20 ডিগ্রি সেলসিয়াস থেকে -19 ডিগ্রি, -18 ডিগ্রি, এরকম করতে 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 কি এরকম যাবে, যেতে যেতে এই জায়গাটাতে আসলো। এই জায়গাটাতে দেখো লেখা আছে কি 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াসে এই জায়গাটাতে আসলো, তখন কিন্তু আমাদের কি হবে, দেখো এই জায়গাগুলোতে কি হচ্ছিল বলতো, টেম্পারেচার বাড়ছিল, কিন্তু ওটা বরফই ছিল। আমি যদি বলি -20 ডিগ্রি সেলসিয়াস থেকে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস আসতে, স্টেটটা কিন্তু বরফই ছিল, আইসি ছিল, কিন্তু টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছিল। তো যেই জায়গাতে শুধু টেম্পারেচারের চেঞ্জ হয়, স্টেটের চেঞ্জ হয় না, তাকে আমরা সেন্সিবল হিট বলি। আর এই জায়গা থেকে দেখো তো, তোমাদের দেখবে যখন বরফ গলতে শুরু করে, তো বরফটা কি সঙ্গে সঙ্গে কি জল হয়ে যায়, আগে নিচেরটা গলে, গলতে গলতে গোটাটা আগে গলে, তারপরে কিন্তু ব্যাপার হতে শুরু করে। তাহলে মাথায় রাখবে, এটা এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আসা মানেই যে একদম পুরোটা লিকুইড হয়ে গেল এরকম না, এখন লিকুইড হতে শুরু করলো। তো এই জায়গাতে লিকুইড হতে আস্তে আস্তে জলটা এটা ভাঙছে, বরফটা ভাঙছে। এই যে গ্রাফটা, এই 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি সেলসিয়াস, এটাও 0 ডিগ্রি সেলসিয়াস, বাট এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আইস, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার। তো একটা নির্দিষ্ট, দেখো এই জায়গাতে আসার পর একটা তাপ দেব, কিছু তাপ নেবে, এনার্জি নেবে, তারপরে কিন্তু এই জায়গাটাতে যাবে। তাহলে আমি এটাই বুঝাতে চাইছি যে এইটুকু জায়গাতে স্টেটের পরিবর্তন হয়, এখানে টেম্পারেচারের পরিবর্তন হয় না। তো স্টেটের চেঞ্জ হলে, যদি টেম্পারেচারের চেঞ্জ হয়, তাকে আমরা ল্যাটেন্ট হিট বলবো। তো এটাও একটা ল্যাটেন্ট হিট। তারপরে আবার 0 ডিগ্রি থেকে আমরা কি করবো, জলকে যখন গরম করছি, করতে 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 এই জায়গাতে কি 0 ডিগ্রি হলো 1 ডিগ্রি 2 ডিগ্রি, তখন কিন্তু জলই থাকে। যতক্ষণ না 100 ডিগ্রি হয় ততক্ষণ স্টেট চেঞ্জ হবে না, ততক্ষণ জলই থাকবে, লিকুইডই থাকবে, কিন্তু টেম্পারেচারে চেঞ্জ হবে। তো এটাকে আবার সেন্সিবল হিট বলবো। আবার 100 ডিগ্রি সেলসিয়াসে জল হলো, এই 100 ডিগ্রি সেলসিয়াসে হওয়ার পর জল হলেই যে কি বলে, জল থাকা কি বেরিয়ে বাষ্প হয়ে যাবে, সেটা হবে না। তার জন্য বাষ্প হতে আবার টাইম লাগবে। যতটুকু টাইম লাগবে, তাহলে কি একটা তরল থেকে গ্যাস হচ্ছে, কিন্তু কিছু এনার্জি নেওয়ার পর কিন্তু। তাহলে মাথায় রাখবে, এক কথায় যদি আমি বলি যে যদি টেম্পারেচার চেঞ্জ হয়, স্টেটের চেঞ্জ না হয়, তাকে আমরা বলবো কি সেন্সিবল হিট। আর যদি স্টেটের চেঞ্জ হয়, টেম্পারেচারের চেঞ্জ না হয়, তাকে বলবো ল্যাটেন্ট হিট, লীন তাপ, ঠিক আছে। তো ওটাই ওই জায়গাতে ওই কনসেপ্টটাই বলা হয়েছে। তো চলো, যারা আমাদের ক্লাস করেছো তাদের কাছে এই জিনিসগুলো কিন্তু একটা ইজি ব্যাপার, ঠিক আছে। চলো এবার
আমরা নেক্সট পরের রিসে যাচ্ছি। দেখো দেখো চলো পরের আবার আমরা জায়গাতে যাই। আচ্ছা দেখো একটা তোমাদের জিনিস দেখাতে চাইছি, এটা আজকে আমাদের পেড ব্যাচে একজন দিয়েছে, নামটা বলছি না। তো দেখো এটা কোনো রকম আমার বলা নাই, যারা পেড ব্যাচে আছে ওরা সবাই জানে। তো দারুণ আমাকে লাগলো মেসেজটা, ঠিক আছে। তোমরা যারা এখনো ব্যাচ নাওনি তারা হয়তো বুঝতে পারছো না, তোমরা ভাবছো বাজারে তো অনেক নোট বিক্রি হচ্ছে, অনেক অনেক স্যার পড়াচ্ছে, তো তফাৎটা কি দেখো, এগুলো আমার লেখা না, এটা একটা কোচিং স্টুডেন্টের নাম আছে, ঠিক আছে, আমি না তার সেফটির জন্যই করে দিয়েছি। দেখো আমাদের কোচিংয়ের জেনারেল স্টাডিজের নোটগুলি সত্যি অসাধারণ। 1 নম্বর কি গুছানো, 2 নম্বর কি বাছাই করা তথ্য, 3 নম্বর কি প্রত্যেকটা বিভাগ মানে প্রতিটা বিভাগ বিপিএসসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং 4 নম্বর কি ঠিক যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই, তার থেকে একটুও বেশি তথ্যের সীমাবদ্ধতা, এবং নোটসের মধ্যে রয়েছে কি অজানা একটা আকর্ষণীয়তা এবং বা চমক। 6 নম্বরে কি আছে প্রতিটি তথ্য মনে হবে গুরুত্বপূর্ণ এবং এবং 7 নম্বর কি এই নোটস পত্রগুলি কেবল বিপিএসসির জন্য নয়, আরও বহু পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। এবং 8 নম্বর কি নোটস পত্রগুলিতে সংক্ষিপ্তের মধ্যে বৃহত্তম ধারণা দেওয়ার সম্যক চেষ্টা করা হয়েছে, এবং নোটস পত্রের মাপকাঠি বা স্ট্যান্ডার্ডটি সত্যিই অসাধারণ, এবং উচ্চ যে আকাঙ্ক্ষিকের স্যার সম্ভবত ছাত্র এবং ছাত্রীদের খিদেটাই বোঝে। দেখো আমি তোমাদের একটা কথা বলছি, আমি যে তোমাদের পড়াই না, তোমাদের ইউটিউবে যে কোনো ভিডিও দিই বা কিছু, এখানে যে বিশাল কিছু টাকা পেয়ে যায় তার বিনিময়ে তা না। কারণটা হচ্ছে দেখো চাকরির অবস্থা খুব খারাপ এবং একটা সুযোগ রয়েছে, এবং সেই সুযোগটাতে তোমরা যেন যারা টিচিং, যারা কম্পিটিটিভের পরীক্ষা পড়ে, আমি তো কম্পিটিটিভ অনেক দিন থেকে পড়াচ্ছি, ক্লাস তোমার 19 সাল থেকে কম্পিটিটিভ পড়াচ্ছি, ঠিক আছে। অলরেডি কম্পিটিটিভের অবস্থা আমি বুঝতে পারি, সেখানে কিছু যারা ভালো স্টুডেন্ট চাকরি পাচ্ছে, বাট যারা টিচিংয়ের তারা কিন্তু একদম তুই দেখে আসি 16 সাল থেকে অবস্থা খারাপ, এবং যা হচ্ছে টাকার বিনিময়ে চাকরি হচ্ছে। তো তোমাদের যখন একটা সুযোগ এসছে সেই সুযোগটাকে তোমরা ছাড়বে না, এবং যাদের সত্যি সত্যি দরকার চাকরি তারা যেন চাকরিটা পাও। তাদের কাছে আমি ওই 999, আমি ব্যাচটা শুরু করেছিলাম ফার্স্ট টাইম কত 699 করে, এই 699 করে থেকে আমাদের আজকের দিনে 999 টাকা এসছে, এমনি আসেনি, সেটা আমরা কি বলে যেন এনসিআরটি এসসিআরটি সব কিছু ইনক্লুড করার পর। তো তোমাদের কাছে যতটুকু না নিলে হয় না ততটুকুই আমি নিই। আর যারা ব্যাচ নাওনি, এটা আমি গ্যারেন্টি বলবো বিপিএসসির আস্তে আস্তে প্রত্যেককে ব্যাচটা নেওয়া উচিত এবং নেবেই। কেন? কারণ এত কিছু সুযোগ সুবিধা আমি দেব যে বিপিএসসি যদি 4.0 তোমাকে পাস করতে হয়, তো তোমার কাছে মেন রোল হয়ে দাঁড়াবে জেনারেল পেপারটা, সাবজেক্ট তো আছেই, তার সাথে সাথে জেনারেল পেপারটা। তো এই জেনারেল পেপারটা কিন্তু আসতে গেলে আমাদের কিন্তু এটা খুব দরকার। তো যারা এখনো নাওনি তোমরা নিতে পারো, না হলে যারা আমার পেড ব্যাচে আছে তাদের কাছে তোমরা যোগাযোগ করে জিজ্ঞেস করে নাও যে স্যার কেমন পড়ায়। আমি আমার কথা বলবো না যে আমার কাছ থেকে তোমরা ফিডব্যাক নাও, তোমরা তোমাদের বন্ধুদের কাছ থেকেই নাও, ঠিক আছে। যদি তোমার মনে হয় ভালো তাহলে নেবে, কারণ দেখো সেলফ স্টাডি অবশ্যই ভালো, আমি বলবো না খারাপ। এবং সবাই টপাররা যখন যারা পেয়েছে দাদারা, ওরা বলছে তোমাদেরকে এটা পর হয়ে যাবে, ওটা পর হয়ে যাবে, বাট বাস্তবটা তুমি বুঝবে যে তুমি যখন মক টেস্ট দিচ্ছ তখন তোমার নাম্বার আসছে কি আসছে না, ঠিক আছে। তো চলো আমরা আগে জায়গাতে ফিরে আসি, ঠিক আছে। দেখো ভিডিওটা বড় হলেও দেখো আমরা এটাতে কমপ্লিট করব। দেখো তো কি বলছে, হ্যাঁ যে জায়গাটা আমি বলছিলাম যে দেখো কি বল, when a solid melt the temperature remains same, টেম্পারেচারটা রিমেন সেম, ঠিক আছে। তারপরে কি বলছে, where does the heat energy go, যখন এনার্জি দিই তখন কি হয়, তখন কি করে, তখন তাহলে স্টেটটাকে চেঞ্জ করে। যেমন কি বলছে দেখো, দ্য টেম্পারেচার অফ দ্য সিস্টেম ডাজ নট চেঞ্জ আফটার দ্য মেল্টিং পয়েন্ট টিল অল দ্য আইস মেল্ট, যতক্ষণ না গোটা আইসটা গলে ততক্ষণ কিন্তু চেঞ্জ হবে না।
তো চলো আশা করি যারা বুঝে গেছো লিনতাপ কি। দেখো কি বলছে, দিস হিট গেট ইউজ আপ টু চেঞ্জিং দ্য স্টেট বাই ওভারকামিং দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য পার্টিকেল। যতক্ষণ না ফোর্স অফ অ্যাট্রাকশনটা না ভাঙে ততক্ষণ কিন্তু হতে পারবে না। তাকেই আমরা কি বলবো, ল্যাটেন্ট হিট বলবো। ল্যাটেন্ট হিট কাকে বলবো, যদি অবস্থার পরিবর্তন হয় কিন্তু টেম্পারেচারে পরিবর্তন হয় না, তাকেই আমরা বলবো ল্যাটেন্ট হিট। কি বলছে দেখো, যে হিডেন হিট, ওটাকে হিডেন হিটও বলতে পারি, ল্যাটেন্ট হিডেন হিটও বলতে পারি। কেন, ল্যাটেন্ট মিনস মানে হচ্ছে কি হিডেন, যে তাপটাকে আমরা দেখতে পাই না। ঠিক আছে, দেখো দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড টু চেঞ্জ। হিট এনার্জিটা চেঞ্জ কি, 1 kg অফ সলিড ইনটু লিকুইড অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ মেল্টিং পয়েন্ট ইজ নোন অ্যাজ ল্যাটেন্ট হিট অফ ফিউশন। ল্যাটেন্ট হিট অফ ফিউশন কাকে বলে, যদি 1 কেজি সলিডকে আমরা লিকুইড বানাতে গিয়ে যতটুকু তাপের পরিবর্তন হয়, তাপের এনার্জির দরকার হয়, তাকে আমরা বলবো ল্যাটেন্ট হিট। বাস, আর এখানে ইম্পর্টেন্ট কিছু নেই। ঠিক আছে, এবার চলে আসো যে যেমন আমরা দেখলাম যে চেঞ্জেস হয়। চেঞ্জেস কি হয়, এই যে দেখো সলিড থেকে লিকুইড এবং লিকুইড থেকে কোথায়, গ্যাস, এখানেও চেঞ্জেস হয়। এবং আবার উল্টো দিক দিয়ে হয়, গ্যাস থেকে এখানেও আসা যায়, আবার এখান থেকেও এখানেও আসা যায়। আবার এটাও আছে, সলিড থেকে এটাও আসা যায় এবং এখান থেকে আবার এখানেও আসা যায়। তো আমি ওটা দেখাচ্ছি তোমাদের, তার আগে এই পয়েন্টটা দেখে নাও যে কেলভিন ইজ দ্য এসআই ইউনিট অফ টেম্পারেচার। তাহলে মনে রাখবে টেম্পারেচারের এসআই ইউনিট কি, কেলভিন। এবং 0 ডিগ্রি সেলসিয়াস, যা একটু আগে বললাম যে 273.15 ডিগ্রি কেলভিন তাপ, এবং সেটা কনভার্ট 0 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা পরীক্ষার ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে মনে রাখি, বাট আমি বলবো এটা মনে রাখার দরকার না, আমরা এটাই মনে রাখবো। ঠিক আছে, ওখানে রাউন্ড অফ করে নিয়েছে, বাস এইটুকু। এবং আমাদের যে চেঞ্জেসের ব্যাপারটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে, দেখো একটা অ্যাক্টিভিটির মাধ্যমে দেখিয়েছে, আমাদের অ্যাক্টিভিটির দরকার নেই, আমরা এখানে তোমাদের এমনিই বলে দিচ্ছি। দেখো কি বলছে, আগে বুঝো তাহলে ক্লিয়ার হবে। এই যে সলিড, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে গ্যাস। তো এই সলিড থেকে লিকুইডে যদি আমরা যাই, তীর চিহ্নটা ভালো করে দেখো, এই ছবিটা যদি মাথায় নিয়ে চলে আসো তাহলে চেঞ্জেসগুলো তোমার হাতের মুঠোয় চলে আসলো। দেখো সলিড থেকে, সলিড বলতে আমি উদাহরণ দিচ্ছি একটা, কি ধরো আইস, আর লিকুইড বলতে ওয়াটার, আর এটা গ্যাস মানে হচ্ছে কি যে ভ্যাপারাইজেশন যেটাকে বলে। হ্যাঁ, তাহলে মনে রাখবে আইস থেকে ওয়াটার মানে কি, সলিড থেকে লিকুইড গেলে তাকে আমরা কি বলবো, ফিউশন বলবো, বা আরেকটা মেল্টিংও বলতে পারি। ফিউশন বা মেল্টিং বলবো কাকে, আইস থেকে লিকুইডে গেলে। আবার লিকুইড থেকে যদি গ্যাসে যায় তাকে আমরা কি বলবো, ভ্যাপারাইজেশন বলবো। ঠিক আছে, আর একটা আছে কি, ডিরেক্ট তুমি যদি সলিড থেকে আবার গ্যাস হয়, আগে কি করলাম যে সলিড থেকে লিকুইড হয়ে গ্যাসে গেলাম, দুটো নাম পেলাম, বাট একটা আবার রাস্তাতে শর্টকাট রাস্তা, যে এদিক দিয়ে সলিড এদিক দিয়ে যেতে পারে। তো সলিড যদি শর্টকাটে যদি গ্যাসে চলে যায়, লিকুইড না হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের সাবলিমেশন। সাবলিমেশনের উদাহরণ হচ্ছে কি, কপুর, বেনজিন, তারপরে ন্যাপথলিন, এগুলোকে দেখবে পুরালি সলিড থেকে ডিরেক্ট গ্যাসে চলে যাবে। তো এটা গেল। উল্টো দিক দিয়েও আসা যায়, উল্টো দিক দিয়ে যখন আমি চলে গেলাম ধরে নাও গ্যাসে, গ্যাস থেকে আবার তুমি না লিকুইডে আসতে পারো, মানে তুমি গ্যাস থেকে আবার তুমি মানে ধরে নাও বাষ্প থেকে জল বানাতে পারো, তো সেটা হচ্ছে আমাদের কি, কনডেনসেশন। আবার লিকুইড থেকে আমরা কি করব, এই সলিডে নিয়ে আসব, যেটা আমাদের নাকি সলিডিফিকেশন। ঠিক আছে, তারপরে কি, এবার যেমন আমরা এই সলিড থেকে গ্যাসে গেছিলাম ডিরেক্ট, আবার গ্যাস থেকে ডিরেক্ট সলিডে আসা যায়, যেটা আমাদের নাম কি, ডিকম্পোজিশন। ঠিক আছে, চলো তাহলে এই যে কনভার্টিংগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, তো দেখো কি বলছে এখানে, এবার তোমাদের ক্লিয়ার হবে। দেখো বলছে এ চেঞ্জ অফ স্টেট ডিরেক্টলি ফ্রম সলিড টু গ্যাস, সলিড থেকে গ্যাস, উইথাউট চেঞ্জিং ইনটু লিকুইড স্টেট, মানে লিকুইড স্টেটে গেলই না, তাকে আমরা কি বলবো, সাবলিমেশন বলবো, তাকে আমরা সাবলিমেশন বলবো। and the direct change of gas to solid without changing into liquid is called deposition, তাকে আমরা বলবো কি, ডিপোজিশন বলবো। ঠিক আছে, এই যে যদি সলিড থেকে গ্যাসে যাই তাহলে বলবো সাবলিমেশন, যদি সাবলিমেশন থেকে যদি আমাদের সলিডে আসে তাকে আমরা বলবো ডিপোজিশন। ওকে, চলো এবার আমরা কি দেখব, যে দেখো বলছে এফেক্ট অফ চেঞ্জ অফ প্রেসার, মানে এফেক্ট অফ চেঞ্জ অফ প্রেসার, প্রেসার চেঞ্জ হলে কি হতে পারে। দেখো
We have already learned that the difference in various state of matter due to the difference in the distance between the constituent particle. মানে অ্যাকচুয়ালি এই যে আমাদের কি হয়, ধরে না একটা সলিড মানে কি, মানে ওর কণাগুলো পরপর কাছাকাছি রয়েছে, বাট গ্যাস লিকুইড মানে কি একটু দূরে, আর গ্যাস মানে তো একদম আরো দূরে। ওটাই বলছে এখানে যে এই প্রেসার, যদি আমরা এই সলিডটাকে ধরে নাও একটা তোমার কাছে গ্যাস রয়েছে, তো গ্যাসকে তুমি না চেপে তুমি এর অণুগুলোকে কাছে নিয়ে আসতে পারো, কাছে নিয়ে আসলে কিন্তু গ্যাস কিন্তু আমাদের তরল হয়ে যায়। তোমাদের বাড়িতে সবারই বাড়িতে রান্নার গ্যাস রয়েছে, তো রান্নার গ্যাসটা ঝাঁকিয়ে কি মনে হবে, তরল না গ্যাস মানে তো আমাদের বাতাস, গ্যাস মানে তো গ্যাস হওয়া উচিত। তাহলে তুমি যখন সিলিন্ডারটা নড়াবে দেখবে যে জল মনে হচ্ছে যে জল তেল বা জলের মতন নড়ছে। তাহলে আসলে যখন ওকে যে কম্পোস্ট করা যায় না, ওর যে পার্টিকেলগুলো যে দূরে দূরে থাকে, ওকে যদি কম্পোজ করি তাহলে কিন্তু এর মতন চলে আসবে, পার্টিকেলগুলোর ডিস্টেন্স কিন্তু লিকুইডের মতন হয়ে যাবে। তার জন্য আমাদের ওটা কিন্তু লিকুইড ফর্মে থাকে। ঠিক আছে, এই যে দেখো একটা ছবি কি বলছে, ডু ইউ থিঙ্ক দ্যাট ইনক্রিজিং অর ডিক্রিজিং প্রেসার ক্যান চেঞ্জ দ্য ম্যাটার। বলছে যে প্রেসারটা ইনক্রিজ বা ডিক্রিজিং করেও স্টেট চেঞ্জ করা যায়। তুমি বলবে হ্যাঁ, কেমন, আমাদের যেমন গ্যাসকে আমরা সলিড বানিয়ে নিই, তরল বানিয়ে নিচ্ছি। ধরো একটা সিলিন্ডার আছে, এটা প্রথমে ধরে নাও যে কি আছে, তোমার সিলিন্ডার আছে, এখানে ফাঁকা ফাঁকা হয় কিভাবে আছে, তারপর আমরা পিস্টন দিয়ে ওটাকে চাপ দিয়েছি, তারপর আরও চাপ দিয়েছি, দেখো একদম কাছে নিয়ে চলে এসেছি, তাহলে কিন্তু আমরা তরল বানাতেই পারি। ঠিক আছে, কি বলছি, অ্যাপ্লাইং প্রেসার অ্যান্ড রিডিউস টেম্পারেচার ক্যান কোয়ালিফাই গ্যাসেস, তখন কিন্তু গ্যাসেস চলে আসবে। তারপরে কি বলছে দেখো, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, ইম্পর্টেন্ট জিনিস আছে যে সলিড কার্বন ডাই অক্সাইড। সবাই জানি যে পরীক্ষা যদি সলিড কার্বন ডাই অক্সাইড কি জিনিস, তাহলে মাথায় রাখবে সলিড কার্বন ডাই অক্সাইড কিন্তু ড্রাই আইস বলি, যেটাকে আমরা ড্রাই আইস। দেখো সলিড কার্বন ডাই অক্সাইড ইজ অলসো নোন অ্যাজ ড্রাই আইস। কেন? কারণ আইসের মধ্যে যখন প্রচন্ড প্রেসার দিয়ে রাখা যায় না, সেটাকেই বলা হয় আমাদের ড্রাই আইস। ড্রাই আইস কি জিনিস, সলিড কার্বন ডাই অক্সাইড কি জিনিস, তুমি যদি সলিড কার্বন ডাই অক্সাইড তোমার কাপড়ের মধ্যে বা তোমার হাতে যেখানেই রাখো না কেন, তুমি কিন্তু ভিজবে না। যেমন বরফ জল বেরিয়ে যায়, ওখানে এতটা প্রেসার দিয়ে রাখা হয় যে তুমি কিন্তু ওখান থেকে জল বের হয় না। ঠিক আছে, ওটাই বলছে দেখো যে কনভার্টেড ডিরেক্টলি ইনটু দ্য গ্যাসেস স্টেট টু ডিক্রিজ প্রেসার ইনটু দ্য 1 atmosphere উইথাউট দ্য কামিং ইনটু লিকুইড স্টেট। দিস ইজ দ্য রিজন অফ দ্য সলিড কার্বন ডাই অক্সাইড। সলিড কার্বন ডাই অক্সাইড মানে মনে রাখবে যে সেটা হচ্ছে ড্রাই আইস, এবং এটার মধ্যে প্রচণ্ড প্রেসার দেওয়া থাকে। We can say that pressure and temperature determine the state of substance, there is solid, liquid, gases. চলো এবার এখান থেকে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যা এনসিইআরটিতে যা ইম্পর্টেন্ট আমি তোমাদের সব বলে দেবো। দেখো অ্যাটমসফিয়ারকে আমরা এটিএম বলি, ইজ দ্য ইউনিট অফ মেজারিং প্রেসার। তাহলে মাথায় রাখবে এটিএমটা কি জিনিস, এটা হচ্ছে আমাদের প্রেসার মেজারিং ব্যাপার, এবং ইউনিট অফ প্রেসার ইজ পাস্কেল, এটাকে আমরা কি বলবো, পাস্কেল বলবো। তাহলে এক জায়গায় পেলাম যে প্রেসার মাপার জন্য আমাদের এটিএম বলছি, আবার বলছি পাস্কেল, তাহলে নিশ্চয়ই ও দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে। তাহলে মনে রাখতে হবে 1 atmosphere বা 1 ATM ইকুয়াল টু, মানে 1 ATM ইকুয়াল টু 1.01 10⁵ পাস্কেল। এটা হচ্ছে তাদের মধ্যে রিলেশন, এবং এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে কি রাখতে হবে, মানে দ্য প্রেসার অফ এয়ার ইন অ্যাটমসফিয়ার ইজ কল্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে কি, আমাদের উপর যতটা চাপ দেয় না, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, সেটা হচ্ছে 1 ATM। দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার অ্যাট সি লেভেল ইজ 1 atmospheric, মানে সি লেভেলে কতটা, 1 দেয় এক্স্যাক্টলি। ঠিক আছে, চলো এইটুকু জানলেই হবে এই জায়গাতে। এবার আমাদের কিছু পয়েন্ট রয়েছে, দেখো পয়েন্ট বলতে কিছুই না, বলছে কনভার্টিং টেম্পারেচার। কনভার্টিং আমি তো ওই কি বলে যেন সূত্র দিলেই হয়ে যাবে। ঠিক আছে, কেলভিনের। ঠিক আছে, এগুলো তো অঙ্কের আমাদের যারা ক্লাস করেছো হিটে, তারা সবাই পারবে। চলো এবার দেখো তারপরটা কি বলছে, ওটা কি ছিল, ওটা তোমার কেলভিন আছে, কেলভিন থেকে সেলসিয়াসে নিয়ে যাও, আমি সূত্রটা বলে দিব, কেলভিন থেকে সেলসিয়াস, এরপরের দিন আমি কোশ্চেন ওইগুলো ম্যাথগুলো করে দিব। তাহলে কেলভিন থেকে সেলসিয়াসে, এবং এখানে কি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে বলছে। 2 নম্বর, তারপর 3 নম্বর কোশ্চেন কি বলছে ফর এনি সাবস্টেন্স হোয়াই ডাজ দ্য টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট ডিউরিং দ্য চেঞ্জ অফ স্টেট। বলছে এরকম কি পসিবল যে রিমেন, যখন আমাদের স্টেটটা চেঞ্জ হয় তো টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, এটা অলরেডি আমরা কনসেপ্ট পড়লাম।
যে হ্যাঁ এটা পসিবল। যখন টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট থাকে তখন কিন্তু আমাদের স্টেটের পরিবর্তন হয়। ঠিক আছে, দেখো, এবং সাজেস্ট এ মেথড অফ কোয়ালিফাই। এবার দেখো, এবার নেক্সট একটা টপিকে যাব আমরা, যেটা হচ্ছে এভাপোরেশন। এবার এভাপোরেশন কি জিনিস? এভাপোরেশন মানে কি, যেটা আমরা কি বলি, বাষ্পীয়ভবন মনে হয় বাংলায়। ঠিক আছে, তাহলে চলো এই বাষ্পীয়ভবন কি। অ্যাকচুয়ালি এই বাষ্পীভবন হয় দুটো জিনিস মনে রাখবে, এটা হচ্ছে আমাদের এভাপোরেট হচ্ছে, আর ভ্যাপারাইজেশন আলাদা। যখন দুটো পার্থক্য মনে রাখবে, যে ভ্যাপারাইজেশন আর এভাপোরেশন। এই এভাপোরেশন আমি এটা নাম দিলাম, আর এভাপোরেশন আর এটা নাম দিলাম কি ভ্যাপারাইজেশন। তো ভ্যাপার মানে কি, আমাদের গোটা, দেখবে তুমি যখন জল গরম করবে না, গোটা জলটাই গরম হয়ে যায়। এটা নয় খালি নিচের টুকু গরম হয়, কারণ জলটা উপর নিচ করতেই থাকে। ঠিক আছে, তার জন্য এটা গোটা অণুটাই গরম হয়, তারপরে উপরের দিকে উড়ে চলে যায়। আর এই এভাপোরেশন কি, যেটা উপরের দিকে জলের উপরের স্তরটা গরম হয়, উপরের স্তরটা পুকুরের দিকে প্রচন্ড গরম। এটা এসে রোদ্রের সময় দেখবে পুকুরে উপরের জলটা গরম হয়ে গেছে, বাট নিচে যখন তুমি নিচে স্নান করছো তখন কিন্তু অতটা গরম নেই। ঠিক আছে, তো তফাৎ হচ্ছে ওইটুকুই। তো ভ্যাপারাইজেশনটা কি, এমন একটা জিনিস যে সবসময় যে খালি আমাদের বয়লিং পয়েন্টেই যেতে হবে, তারপরে যে বাষ্প হবে, এরকম কোনো ব্যাপার নয়। বয়লিং পয়েন্ট ছাড়ো কেন, যেমন যদি অল্প রৌদ্র হয়, তাহলে কি আমাদের যেমন জল বাষ্প দেখলে 100 ডিগ্রি সেলসিয়াস লাগে, তাহলে কি আমাদের তোমার মনে হয় যে আমরা যখন পুকুরে 100 ডিগ্রি সেলসিয়াস আসে তারপরে জলটা উপরের দিকে যায়, বাষ্প হয় না, এখানে আমাদের অতটা লাগে না। তো ওটাই বলছে আমাদের, কি বলছে দেখো, বলছে হোয়ার চেঞ্জ অফ স্টেট ফ্রম লিকুইড টু ভ্যাপার টেক্স প্লেস উইথাউট এ লিকুইড রিচিং দ্য বয়লিং পয়েন্ট। মানে বয়লিং পয়েন্টেই পৌঁছানোর আগে কি ভ্যাপারাইজেশন হতে পারে, ইভাপোরেশন হতে পারে? তো ইভাপোরেশন হতে পারে। যেমন ওয়াটার হোয়েন লেফট অফ আনকভার্ড স্লোলি চেঞ্জ ইনটু ভ্যাপার, যেমন আমাদের ড্রাই কাপড়। ইমাজিন করো, তুমি যখন স্নান করলে, স্নান করার পর ভিজে কাপড়টা কোথায় দাও? রোদ্রে দাও। তাহলে রোদ্রে ইমাজিন করো যে 100 ডিগ্রি সেলসিয়াস কি হয় কাপড়টাতে, তারপরে কি জল হয়, এভাপোরেট হয় না, বয়লিং পয়েন্টে আসতেই হয় না, একটু তাপ হলেই ওখান থেকে চলে যায়। তাহলে এটাই বলছে যে বয়লিং পয়েন্টে না যাওয়া আগেই কিছু কিছু কন্ডিশনে চলে যায়, সেটা হচ্ছে আমাদের এভাপোরেশন। যেমন কি বলছে, উই নো দ্যাট পার্টিকেলস অফ ম্যাটার আর অলওয়েজ মুভিং অ্যান্ড দে আর নেভার টু রেস্ট। দেখো বলছে, যখন উই নো দ্যাট পার্টিকেলস অফ ম্যাটার আর অলওয়েজ মুভিং অ্যান্ড নেভার রেস্ট at given temperature in any gas, liquid, solid, their particle with different amount of kinetic energy। দেখো, যেমন আমি যদি বলি কঠিনের মধ্যে কিন্তু কাইনেটিক এনার্জি নেই বলা চলে, কারণ ওরা চুপচাপ বসে থাকে। আর লিকুইডের মধ্যে কি একটু নড়াচড়া করে জল। তারপরে যদি বলি গ্যাস, ও তো একদম প্রচুর, তাহলে কাইনেটিক এনার্জি কিন্তু আস্তে আস্তে বাড়বে। তারপরে ইন দিস কেস লিকুইড অ্যান্ড স্মল ফ্র্যাকশন অফ পার্টিকেল surface having higher kinetic energy is able to break away from the force of attraction other particle and gets convert into vapor. This phenomena, change of liquid into vapor at any temperature below its boiling point, is called evaporate. এক কথায় বুঝে নাও, এত কিছু না বুঝে এক কথায় বুঝে নাও যে এভাপোরেট কি জিনিস। এভাপোরেট হলো এমন একটা জিনিস যে সব জিনিস মানে লিকুইড বয়লিং পয়েন্ট আসবে, তারপরে যে ওদের হবে কি বলে যেন বয়েল হবে, এরকম ব্যাপার না। বয়লিং পয়েন্টের কম যে কোনো টেম্পারেচারে আমাদের কিন্তু এভাপোরেট হতে পারে, লিকুইড থেকে গ্যাস হতে পারে, সেটাকে আমরা কি বলবো, ভ্যাপারাইজেশন, এভাপোরেশন বলবো। ওকে, চলো এবার এই এভাপোরেশনটার ফ্যাক্টরগুলো প্রচন্ড পরীক্ষা আছে, যে কার পর নির্ভর করে আর কার পর নির্ভর করে না। তো চলো আমরা দেখবো যে কার পর নির্ভর করে আর কার পর করে না। তাহলে আমরা দেখবো প্রথমে ইনক্রিজ অফ দ্য সারফেস এরিয়া। তাহলে ইনক্রিজ সারফেস এরিয়া মানে কি, দেখো যে একটা ধরে নাও এই একটা পাত্র রয়েছে, এই পাত্রর যতটা সারফেস এরিয়া, সূর্যের আলো যতটা পড়ছে, আর একটা আমি বড় থালা রেখেছি যার সারফেস এরিয়াটা এর অনেক বড়, তাহলে নিশ্চয়ই এখানকার জল কমবে আর ওখানকার জল বেশি কমবে। মানে বলতে চাইছি যে যার সারফেস এরিয়াটা বেশি, তার সারফেসটা বেশি, তাহলে সেখান থেকে সূর্য কি বলে যেন এভাপোরেটটা বেশি হবে। আর যে অল্পটুকু যার অল্পটুকু সে কিন্তু অল্প হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে সারফেস এরিয়ার সাথে এভাপোরেশনের সম্পর্ক কি। তোমরা কিন্তু সংক্ষেপে এইভাবে মনে রাখবে যে এভাপোরেশন এর সম্পর্কটা কি, সারফেস এরিয়ার সাথে
এর সম্পর্কটা প্রপোর্শন। মানে কি, এভাপোরেশন যদি এরিয়া বাড়ে তাহলে এভাপোরেশনও বাড়বে, এভাবে মনে রাখবে। তাহলে ইনক্রিজিং অফ সারফেস এরিয়া, ইনক্রিজিং হলে কিন্তু আমাদের এভাপোরেশনটা বাড়বে। তোমরা পরেও দেখে নিতে পারো। উই নো দ্যাট এভাপোরেশন ইজ সারফেস ফেনোমেনা, it is surface area is increased, the rate of evaporation increase. For example, we'll putting cloth for drying of the speed of the earth. বলে দিচ্ছি কি বলছে উদাহরণটা। তুমি একটা কাপড় দেখবে, একটা কাপড় স্নান করে আসলে ভিজা কাপড় নিয়ে তুমি কাপড়টা না ভালোভাবে মেলিয়ে দিলে, তুমি দেখবে তাড়াতাড়ি শুকিয়ে গেল। বাট কাপড়টা না তুমি ভুলে গেলে মেলাতে, চুপচাপ ওইভাবে রেখে চলে আসলে, মানে গুটানো, তাহলে জীবন ওটা সহজে শুকাবে না, টাইম লেগে 2 দিন 3 দিন পর শুকাবে। তাহলে কি, ওটা যেহেতু আমরা দূরে করে দিচ্ছি, কাপড়টাকে মেলিয়ে দিচ্ছি, মানে কি তার সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে, তার জন্য এভাপোরেটটা তাড়াতাড়ি হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের এরিয়া বাড়ার সাথে সাথে সারফেস এরিয়াটা বাড়ে। 2 নম্বরটা কি, ইনক্রিজিং অফ টেম্পারেচার ইনক্রিজিং এর সাথে সাথেও কিন্তু আমাদের এভাপোরেটটা বেশি হয়। তুমি দেখবে যে যেদিন গরম মানে হালকা রোদ্র উঠেছে সেদিন কিন্তু কাপড় অল্প শুকাবে না সহজে, বাট যেদিন বেশি কড়া রোদ সেদিন কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাহলে এটাও আমরা পেলাম যে এভাপোরেশনের সাথে কিন্তু আমরা কার টেম্পারেচারের প্রপোর্শনাল সম্পর্ক পেলাম, এটা বাড়লে ওটা বাড়বে, ওটা বাড়লে ওটা কমবে। এবার বলছে ডিক্রিজ হিউমিডিটি। হিউমিডিটি কি, যদি হিউমিডিটি মানে কি, যে আর্দ্রতা, বাতাসে যদি আর্দ্রতা মানে কি জলকণা কীরকম আছে, যদি বাতাসে জলকণা যা থাকে তাহলে কিন্তু বেশি এভাপোরেট হবে না। কিন্তু ওই যদি আমাদের হিউমিডিটি যদি কম থাকে তাহলে কি শুষ্ক বায়ু আছে তাহলে কিন্তু বেশি হবে। তাহলে এর সঙ্গে কিন্তু ইনভার্স সম্পর্ক, এভাপোরেটের সাথে কিন্তু হিউমিডিটির 1/হিউমিডিটি, এটা বাড়লে ওটা কমবে, ওটা কমলে এটা বাড়বে, ঠিক আছে। তারপর ইনক্রিজ অফ দ্য উইন্ড স্পিড। উইন্ড স্পিড হলে আমাদের এভাপোরেট বাড়বে। দেখবে তোমাদের ধরো চা যখন খাও তাহলে তোমরা চাকে ফুঁক দিয়ে খাও কেন? কারণ গরম থাকলে আমাদের ঠান্ডা হয়। কারণটা হচ্ছে যখন আমরা ফুঁক দিই না তাহলে উইনের মাধ্যমে ওই জায়গাটা সরিয়ে দিচ্ছি, যে জলকণাগুলো হচ্ছে বাতাসে সেগুলো সরিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ওই জায়গা থেকে এভাপোরেটটা ভালো তাড়াতাড়ি হচ্ছে। তার জন্য আমাদের কিন্তু উইনের সাথেও কিন্তু যদি উইনটা বাড়ে তাহলে মাথায় রাখবে এভাপোরেটটাও বাড়বে, মানে উইনের স্পিড বাড়ার সাথে সাথে এভাপোরেট বাড়বে। তো এই 4টা পয়েন্ট তোমরা অবশ্যই মনে রাখো, কারণ এগুলোর উপর পরীক্ষায় কোশ্চেন আসে। এবার কিছু কিছু কোশ্চেন রয়েছে। কোশ্চেনটা কি বলছে, হাউ ডাজ এভাপোরেশন কজ কুলিং, মানে এভাপোরেশনটা কি কুলিংয়ের কারণ হয়ে দাঁড়ায়? অবশ্যই কুলিংয়ে দাঁড়াবে। ওই যে যেমন একটা উদাহরণ দিলাম তোমাকে, যে দেখো কি বলেছে, যে দ্য পার্টিকেল অফ লিকুইড অ্যাবজর্ব এনার্জি ফ্রম দ্য সারাউন্ডিং টু রিমেন দ্য এনার্জি লস ডিউরিং দ্য এভাপোরেট। দিস অ্যাবজর্পশন অফ এনার্জি ফ্রম দ্য সারাউন্ডিং কিপস দ্য সারাউন্ডিং কুল। মানে যেই জায়গাতে আমাদের এভাপোরেট হয় না তার পাশের জায়গাটাতে আমাদের ঠান্ডা হয়ে যায়। এবার বলবে কেমন? আমি হালকা করে তোমাদেরকে আমি বুঝাই এটা, যে যখন আমাদের এভাপোরেট হয় তো তার এলাকাগুলো পাশে ঠান্ডা হয়। কেন? ধরে নাও আমি এই একটা হচ্ছে এই জায়গাতে জল রেখে দিয়েছি, আর সূর্যের আলোতে কি হলো, এটা এভাপোরেট হচ্ছে। তাহলে এই যে পাত্রের গায়ে এই জায়গাগুলোতে কিন্তু জলকণা ওইগুলো তাপগুলোকে কি অ্যাবজর্ব করবে, এই তাপগুলোকে কি এটা অ্যাবজর্ব করে নেবে। তাহলে এই তাপগুলো অ্যাবজর্ব করে নিলে এই পাত্রটার কাছে ঠান্ডা। ইমাজিন করো না তোমাদের কাছে, যে ধরে নাও একটা বড় পুকুর আছে, পুকুর থেকে প্রচণ্ড রৌদ্র ওই জায়গা থেকে টেনে নিচ্ছে, তাহলে তুমি কিন্তু পুকুরটার পাশে যদি থাকো না তোমার কাছে ঠান্ডা লাগবে, কারণ ওই পুকুরের পাশে থেকে গরম মানে যেটাকে হিট অ্যাবজর্ব করে নেয়, কে? অ্যাবজর্ব করে এভাপোরেট করে দেয়, তার জন্য ওই জায়গাগুলোতে ঠান্ডা হয়। তো ওটাই বলছে যে আমাদের যদি এভাপোরেশন হয় সেই জায়গাগুলো কিন্তু আমাদের কুলিং হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। যেমন ন্যাপথলিন, দেখবে হাতে ন্যাপথলিন যদি নাও দেখবে হাতে ঠান্ডা লাগে। কারণটা কি? কারণটা হচ্ছে ন্যাপথলিন হলে কি, ন্যাপথলিন তার আশেপাশে যে হিটটা শোষণ করে নেয় এবং বাষ্প হয়ে যায়, তার জন্য আমাদের হাতটা ঠান্ডা লাগে, ঠিক আছে। তারপরে বলছে হোয়াই শুড দ্য, আমরা ইসের সময় গ্রীষ্মকালে মানে সামারে কেন কটনের কাপড় পরতে বলে? কারণ কটনের কাপড় পরলে কি হয় জানো? কটনে আমার ধরো এটা সাপোজ ধরে নাও কটনের কাপড়, জানি না কিসের কাপড়, এটা কটনের কাপড় আছে, আমি ধরে নাও ঘেমে গেছি, ঘেমে গেলে আমার কি হবে, ওই কটনের কাপড়টার কাজ হলো ওই এইটা ঘামটাকে এপারে করে দেবে, টেনে নেবে, চুষে এপারে করে দেবে, আর এটা কি আমাদের এভাপোরেট হয়ে যাবে। এই এভাপোরেটটা হয়ে গেলে, এই এভাপোরেটটা যখন হয়ে যায় তাহলে আমি কি বললাম, এভাপোরেটের পাশের এলাকাগুলো ঠান্ডা হয়ে যায়। তাহলে যদি এখান থেকে যদি এভাপোরেট হয়ে যায় তাহলে ভিতরের দিকে আমি কি ঠান্ডা পাবো। এই জন্য আমাদের দিনের বেলা কটনের কাপড়, গ্রীষ্মকালে আমাদের কটনের কাপড় পরতে হয়। তো যাই হোক, যা যা বললাম এখানে লেখা রয়েছে, যে উই নো দ্যাট ডিউরিং এভাপোরেশন দ্য পার্টিকেল অ্যাট দ্য সারফেস অফ লিকুইড গেন এনার্জি ফ্রম দ্য সারাউন্ডিং অফ দ্য বডি সারফেস
এবং চেঞ্জ ইনটু ভেপার, the heat energy equal to the latent heat of the vaporization is absorbed from the body, leaving the body cool। আর একটা লাস্ট কি আছে দেখো, বলছে কি যে বলছে যে আমরা যখন একটা ঠান্ডা রাখি, তুমি ধরো না এক জল থেকে ফ্রিজ থেকে এক জল ঠান্ডা জল বের করলে, ঠান্ডা জল বের করে রাখলে, তুমি কিছুক্ষণ পর দেখবে যে এর গায়ে গায়ে না, গায়ে গায়ে তোমার ফোঁটা ফোঁটা লেগে গেছে, মানে ওই জলটা মনে হয় বেরিয়ে গেছে, এরকম মনে হবে, ফোঁটা ফোঁটা লেগে যাবে। কারণটা কি হয় জানো, বাইরে থেকে, কারণটা হচ্ছে যখন এই বাইরের থেকে যে অ্যাবজর্ব করে নেবে, বাইরের যে টেম্পারেচারটা, হিট তো বাইরের দিকে হিট ছিল, আর জলটা হচ্ছে কি ঠান্ডা, মানে হিটটা একদম কম, মানে ওই হিট কম থাকার জন্য কি বাইরে থেকে অ্যাবজর্ব করে নেবে, এই ই করে নেবে, যেগুলো আমাদের কি আছে, যে ভেপারাইজেশন ইগুলো আছে, কি বলেন, ড্রপলেটগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে টেনে, মানে এক কথায় আমি কি বলবো, যে ধরে নাও যেটা আমাদের এই এলাকাগুলোতে শুষ্ক বায়ু আছে, তো ওই জলকণাগুলোকে টেনে নেবে, আর জলকণাগুলো টেনে এই জায়গাতে জমা হবে, বলে তোমাদের মনে হবে যে গায়ে হয়তো বাইরে থেকে ওই দিক থেকে জলটা বেরিয়ে গেছে, ঠিক আছে। দেখো কি বলছে, যে ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন ইয়ার, দেখো একটা আমি পাত্রে রাখলাম, তাহলে বলছে এই ওয়াটার ভেপারগুলো এখানে থাকে তো বাইরে প্রেজেন্ট, এটাই বলছে। ইন দ্য ইয়ার অন কামিং অ্যান্ড কন্ট্যাক্ট উইথ দ্য কোল্ড গ্লাস, এই কোল্ড গ্লাসের কন্ট্যাক্টে চলে আসে এবং তখন করে লস এনার্জিটা লস করে দেয়, এবং হিট হলে যেমন এনার্জি গেন করে, তাহলে ঠান্ডা হলে তো লস করবেই, এবং গেট কনভার্টেড টু লিকুইড স্টেট, এবং হুইচ উই সি অ্যাজ এ ওয়াটার ড্রপলেট, তখন এখানে ওয়াটার ড্রপলেট হিসাবে তৈরি হয়, এটাই বলেছে। তারপরে কিছু কোশ্চেন আছে, দেখো কি বলছে, হোয়াই ডাজ ডেজার্ট, বলছে ডেজার্টে কেন কোল্ড ঠান্ডা গরমের ব্যাপারটা আছে, চরম ভাবাপূর্ণ, এটা দেখে নেবে। দেখো এই যে তোমাদের এই কয়েকটা পয়েন্ট আছে, খুব খুব ইম্পর্টেন্ট, দেখো আমি বলে দিচ্ছি, মানে এটা কি সামারাইজেশন, আমরা শেষের দিকে চলে এসেছি, সামারাইজেশনে আছে। দেখো কি বলছে, ম্যাটার ইজ এ স্মল পার্টিকেল, এটা একদম আমরা ঠিক বলবো। দেখো কি বলছে, যে ম্যাটার ইজ এ মেড অফ স্মল পার্টিকেল, অবশ্যই স্মল পার্টিকেল দিয়ে ম্যাটার তৈরি, এবং ম্যাটার অ্যারাউন্ড দ্য এক্সিস্ট ইন দ্য 3 স্টেট, আমাদের পৃথিবীতে যা ভূপৃষ্ঠে যা দেখতে পাই 3টা স্টেট পাই, কি কি, সলিড, লিকুইড, গ্যাস, এবং ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য পার্টিকেল ইজ ম্যাক্সিমাম সলিড, কার মধ্যে, সলিডের মধ্যে ম্যাক্সিমাম, একটু কম মানে অর্ধেক মিডিয়েটার কাকে বলবো, লিকুইডকে, আর মিনিমাম হচ্ছে গ্যাস, এবং স্পিড অফ বিটুইন দ্য যে পার্টিকেল, যদি পার্টিকেলগুলোর মধ্যে যদি আমরা টান দেখি, এনার্জি দেখি, বা কাইনেটিক এনার্জি বলি, তাহলে দেখবো সলিডের সব থেকে কম, মিনিমাম হবে সলিডের, কারণ ওরা নড়াচড়া করে না, একটু বেশি হবে কার, লিকুইডের, তারপর হবে গ্যাসের। তারপরে দেখো, তারপরে কি বলছে, তারপরে বলেছে অ্যারেঞ্জ দ্য পার্টিকেল ইজ মোস্ট ওয়ার্ডারলি, দেখো অবশ্যই যেমন কঠিন, মানে কি পাশাপাশি করে অ্যারেঞ্জ করা হয়, বাট লিকুইড কিন্তু একটু দূরে দূরে, আর গ্যাস তো একদম একদম দূরে দূরে, ঠিক আছে। তারপরটা কি বলছে, যে স্টেট ম্যাটার আর ইন্টার কনভার্টেবল, মানে একটা থেকে একটা কনভার্ট করতে পারি, সেটা দেখলাম। স্টেট ম্যাটার ক্যান বি চেঞ্জ টেম্পারেচার আর প্রেসার, ঠিক আছে। সাবলিমেশন কি, সাবলিমেশন ইজ দ্য চেঞ্জ অফ সলিড স্টেট ডিরেক্টলি গ্যাসেস, যেটা লিকুইড ছাড়াই গ্যাসে চলে যায়। তারপরে ডিকম্পোজিশন কি, উল্টোটা, যেটা চেঞ্জ, গ্যাসটা ডিরেক্টলি চেঞ্জ হয়ে যায় কিসে, সেটা হচ্ছে ওই লিকুইডে, মানে গ্যাসটা ডিরেক্টলি সলিডে চেঞ্জ হয়ে যায় লিকুইড ছাড়াই, তাকে আমরা বলবো। বয়লিং পয়েন্ট কি, যেটা হচ্ছে আমাদের বয়লিং, বা যেটা বাল্ক ফেনোমেনা, যে পার্টিকেল ফ্রম দ্য বাল্ক, মানে হোল, গোটা, যেমন আমাদের একটা জায়গাতে আমরা গরম করছি, জল গরম করি, তাহলে দেখবি এখানকার জলকণাটা যতটা হিট নেই, এই জলকণাটা ততটা গরম হয়ে আছে, তার জন্য এটাকে বললাম না হোল অফ দ্য লিকুইড ইজ চেঞ্জ ইজ ভেপার, গোটাটাকেই আমরা দেখবে চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট এভাপোরেটের না, এভাপোরেটের খালি উপরের শেপটা খালি গরম হবে, ঠিক আছে, ওখান থেকে হবে। এবং এভাপোরেট ইজ দ্য সারফেস ফেনোমেনা, দেখো এভাপোরেট হচ্ছে সারফেস ফেনোমেনা, আর বয়লিং পয়েন্ট হচ্ছে হোল ফেনোমেনা, মানে গোটাটা থেকে। এবং পার্টিকেল ফ্রম দ্য সারফেস গেন enough energy to overcome the force of attraction present in the liquid and change into the vapor। 2 নম্বর কি বলছে, দেখো the rate of evaporation depend on the surface area, আমরা দেখলাম সারফেস এরিয়া বাড়লে এভাপোরেটটা বাড়বে, আর তারপরে অ্যাটমসফিয়ার যদি, তারপরে আমাদের টেম্পারেচার বাড়লেও বাড়বে, হিউমিডিটি বাড়লে কমবে, এবং উইন্ড স্পিড বাড়লেও কিন্তু বাড়বে। তারপরে কি দেখলাম, এভাপোরেশন কজেস কুলিং, মানে এভাপোরেশনটা কি, যখন পাশেরগুলো কি কুল হয়ে যায়, এটাও পড়লাম। ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন ইজ দ্য হিট এনার্জি রিকোয়ার্ড চেঞ্জ, 1 কেজি লিকুইডকে গ্যাসে পরিণত করতে যে পরিমাণ তাপের দরকার হয়, তাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন বলবো। আর একটা ল্যাটেন্ট হিট অফ ফিউশন, দুটো জিনিস আলাদা কিন্তু দেখবে, যদি 1 কেজি
বরফ কঠিনকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলবো ল্যাটেন্ট হিট। আর ল্যাটেন্ট হিট অফ ফিউশন বা মেল্টিং। আর যদি ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন কি বলবো, যদি 1 কেজি জলকে মানে তরলকে কঠিন গ্যাসে পরিণত করতে যে পরিমাণ তাপের দরকার তাকেই আমরা বলবো ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। বাস। তারপরে কিছু আমাদের দিয়ে দিয়েছে, কোয়ান্টিটি দিয়ে দিয়েছে, এবং তাদের এগুলো যেহেতু তোমার এনসিইআরটি বইয়ের এক্সাম্পল অবশ্যই মনে রাখবে। যেমন টেম্পারেচারে কেলভিন কে দিয়ে ডিনোট করা হয়, তারপরে লেন্থ মিটার এম দিয়ে ডিনোট করা হয়, মাস কিলোগ্রাম যেটা হচ্ছে কেজি, ওয়েট যেটা হচ্ছে নিউটন এন দিয়ে, তারপরে আছে আমাদের কি যে ভলিউম যেটা হচ্ছে কিউবিক মিটার এম কিউব, এবং ডেনসিটি কিলোগ্রাম পার কিউবিক মিটার, ঠিক আছে, এবং প্রেসার পাস্কেল। তো এটা হচ্ছে আমাদের তোমার, এরপরে আমি এক্সারসাইজটা করে দেব, ঠিক আছে। তো আমাদের অলরেডি শেষ হয়ে গেল। দেখো তোমরা যারা আজকে ক্লাসটা করলে তোমরা হয়তো এটা নিজেরাই করতে পারবে কোন জায়গাতে কি হবে। তো যাই হোক, এখান থেকে আমি শেষ করলাম। দেখো যাদের যাদের প্রয়োজন ক্লাসটার তারা অবশ্যই দেখেছো, আমি এতটুকু ভিডিওটা দেখেছো, এর মানে আমি বুঝে গেছি তো তোমাদের দরকার আছে বলে দেখছো। বাট যাদের যাদের ক্লাস দরকার আমি তো বুঝতে পারছি না কে দেখছো আর না দেখছো না, তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও যে আমরা দেখছি স্যার, এই সিরিজটাকে কন্টিনিউ করো। যদি বেশি ছেলে না দেখে, যদি ক্লাসটা যদি ইউজলেস থাকে, তোমাদের কাছে যদি ইম্পর্টেন্ট না থাকে, তাহলে আমি কেন শুধু শুধু সিরিজটা চালিয়ে যাব। তো তার জন্য যারা যারা ক্লাসটা দেখছো আমাকে কমেন্টে জানাও যে ক্লাস আমরা স্যার দেখছি এবং এই সিরিজটা দরকার, কন্টিনিউ করুন। তাহলে আমি সিরিজটাকে কিন্তু কন্টিনিউ করব। বিপিএসসি 4.0 আগে তোমাদের সব এই এনসিইআরটির জিওগ্রাফি, ইতিহাস, তারপরে তোমার এটা কমপ্লিট, সায়েন্স কমপ্লিট করে দেবো এবং ম্যাথমেটিক্সটাও কমপ্লিট করে দেবো। তো যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যদি আমাদের ভালো লাগে। তাহলে যদি কেন ভালো না লাগে তাহলে আমাদের কমেন্টে জানাও যে স্যার এটাকে আরও ভালো করুন, এইভাবে একটু চেঞ্জ করুন, তাহলে আমরা নিজেদেরকে আরও ডেভেলপ করার চেষ্টা করব। কিন্তু তোমাদেরকে জানাতে হবে, না জানলে তো আমরা বুঝতে পারবো না যে কতজন ভিডিও দেখছে আর না দেখছে, ঠিক আছে। তোমাদের আমি দেখি ইনফরমেশন দিলে অনেক ভিডিও দেখছো, অনেকজন দেখছো, বাট যখনই ক্লাস দিই না ও ভালো লাগে না, তাহলে চাকরিটাও ভালো লাগবে না, চাকরিটাও যে তোমার কাছে আসবে এত সহজে আসবে না। তো ভালোভাবে পড়ো, যা পড়াচ্ছি আমি ওইভাবে ইউজলেস যেগুলো ওগুলো আমি পড়াই না, আমি যেগুলো দরকারি জিনিস সেগুলোই পড়াই, ঠিক আছে। তো অতএব মাথায় রাখবে যে পড়তে গেলে কিন্তু খাটতে হবে, চাকরি পেতে গেলে খাটতে হবে। তো চলো, আবার ভিডিওটা এমনি বড় হয়ে গেছে, আবার দেখা হবে। থ্যাংক ইউ।